হ্যালো, গুড মর্নিং ক্লাস। আমার কথা শোনা যাচ্ছে রে? ইয়েস ম্যাম। গুড ম্যাম মর্নিং শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। ইয়েস ম্যাম। ওকে। আমি আরেকটু 5 মিনিট ওয়েট করে দেখি, এখনো তো অনেকে জয়েন করেনি। একটু জয়েন করে নিক 5 মিনিট, দেন আমি স্টার্ট করছি। ঠিক আছে ক্লাস? একটু 5 মিনিট ওয়েট কর।
আচ্ছা, আমি শুরু করে দিচ্ছি, ঠিক আছে? কতজন মোটামুটি তোদের ক্লাসে জয়েন করে রে বিএসসি বিকমে? এখানে সব বিএসসি বিকমই আছিস তো? তার বাইরে কেউ নেই তো? তার বাইরে কি কেউ প্রেজেন্ট আছে এখানে বিএসসি বিকম বাদ দিয়ে? নো ম্যাম। ওকে, তো মোটামুটি কতজন প্রেজেন্ট থাকে ক্লাসে, কোনো আইডিয়া আছে? মানে কতক্ষণ ধরে সবাই ঢুকবে এরকম? ঠিক আছে, যাই হোক, ঢুকতে থাকুক। আচ্ছা, এক সেকেন্ড। কেউ একটা জয়েন করছিল। আচ্ছা, তো ক্লাসরুমে দেখবি অ্যাটেন্ডেন্সের শিট পোস্ট করা আছে, ওখানে একটু অ্যাটেন্ডেন্সগুলো দিয়ে দিবি। আজকে ক্লাসেরটা আজকের মধ্যেই দিতে পারবি, আদারওয়াইজ কিন্তু দিতে পারবি না। তো আজকে যারা প্রেজেন্ট তারা আজকের মধ্যেই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেওয়ার চেষ্টা করবি। হ্যাঁ, ওখানে ডিউ ডেট দেওয়া আছে, কালকে বা পরশু দিলে কিন্তু অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না। যা অ্যাটেন্ডেন্স দেওয়ার আজকে যারা ক্লাসে প্রেজেন্ট তারা দিয়ে দেবে। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করি। তো আমি তোদের যেটা পড়াবো সেটা হচ্ছে ইউনিট 4, বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন, ঠিক আছে? তো আমি আজকে ক্লাস নেব, নেক্সট ওয়েডনেসডে ক্লাস নেব এবং তার পরের মানডে ক্লাস নেব, ঠিক আছে? 3টে দিন আমি ক্লাস নেব আজকে নিয়ে। তো এই 3টে দিনের মধ্যে আমি ইউনিট 4 পুরোটা কমপ্লিট করব এবং দাঁড়া, কেউ একজন জয়েন করেছে। আচ্ছা, তো এটা হয়ে যাওয়ার পরে ক্লাসের লাস্ট দিনকে মানে নেক্সট মানডে আমি তোদের কিছু এমসিকিউ দিয়ে দেবো। আর তার তখনই আমি এই যে পিপিটিটা পড়াচ্ছি এটা এবং এর বেঙ্গলি ভার্সনটা, এই দুটো আমি পুরো ক্লাস, আমার এই 3টে ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর তখন শেয়ার করে দেবো, ক্লাসরুমেই শেয়ার করে দেবো, ঠিক আছে? তো এটা একটা জিনিস। তো স্টাডি মেটেরিয়াল এখন মানে আজকে ক্লাসের পরে কিছু পাবি না, যা পাবি নেক্সট মানডে পাবি, মানে 1 তারিখ মেবি পড়ছে নেক্সট মানডে। তো 1 তারিখ ক্লাসের পরে আমি ক্লাসরুমে স্টাডি মেটেরিয়াল বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ভার্সন আমি পোস্ট করে দেবো। আর সেকেন্ড হচ্ছে কিছু এমসিকিউ আমি দিয়ে দেবো। আর তোদের পরীক্ষায় যা আসবে ইএনভিএস এ, সেগুলো সব এমসিকিউ টাইপই থাকবে, ঠিক আছে? এখনো পর্যন্ত তাই আসে। তো এমসিকিউ ধরেই এগো, পরীক্ষায় যে এমসিকিউই করতে হবে। তো সেরকম এই টপিক রিলেটেড, মানে আমার টপিক রিলেটেড তো যা যা কোয়েশ্চেন আসার মতো, তো যতটা পারবো আমি নেক্সট মানডে আমার পুরো ক্লাস, এই 3টে ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি শেয়ার করে দেবো। তোরা অ্যান্সার করবি, করে আমাকে আবার সাবমিট করে করবি, আমি চেক করে সেটা রিটার্নও করে দেবো, ঠিক আছে? তো এই কতগুলো কথা ছিল আমার যেগুলো বলার। আর নেক্সট দিন ক্লাস থেকে একটু, হ্যাঁ হ্যাঁ ম্যাম বলছিলাম যে আমাদের কি এনভায়রনমেন্টাল সায়েন্সের কি ইন্টারনাল হবে না? ইন্টারনাল হয় না কোনো এগুলো, ঠিক আছে? এগুলোর মেবি কোনো ইন্টারনাল হয় মানে হয়ই না বলতে গেলে। তো এখন যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে একটু হয়তো হতে পারে, বাট নাও হওয়ারই চান্সটা বেশি, কারণ কোনোবার পরীক্ষা হয় না ইন্টারনাল। যা হবে তোদের একবারই পরীক্ষা দিতে হবে, যেটা হচ্ছে ওই ইউনিভার্সিটি পরীক্ষা, ঠিক আছে? 25 মার্কসের মতো মনে পরীক্ষা হয়, তো সেটা একবারই দিতে হয়, এর কোনো ইন্টারনাল হয় না। তবে একটা জিনিস বলবো, যা পড়ানো হচ্ছে, যে যা পড়াচ্ছে সেগুলো একটুখানি রিভাইজ করতে থাকবি যাতে ভুলে না যাস, ঠিক আছে? একদম ডিটাচ হয়ে যাস না। আর এগুলো খুব ইজি টপিক, তোরা অলরেডি এগুলো পড়ে এসেছিস। কিছু কিছু জিনিস থাকে যেগুলো একটুখানি নতুন জিনিস থাকে, জানিস না, বা কিছু কিছু জনের ক্ষেত্রে এগুলোর সাথে একদম অ্যাকাস্টম থাকিস না তোরা, তো তার জন্য জিনিসগুলোকে একবার করে রিক্যাপচুলেট করে নাও, ঠিক আছে? ম্যাম তো সবই কি এমসিকিউ টাইপই আসবে, মানে এসিকিউ নেই না? না, সবকিছু এমসিকিউ টাইপেরই আসবে, কোনো ব্রড কিছু লিখতে হবে না, ঠিক
ঠিক আছে? এমসিকিউ টাইপেরই এতদিন পর্যন্ত, যেহেতু এতদিন অফলাইন পরীক্ষা হতো তো এতদিন এমসিকিউ টাইপেরই আসতো। এবার যেহেতু অনলাইন একটু নিয়ম টিয়ম সব চেঞ্জ হচ্ছে, তো ধরে নে এমসিকিউই আসবে, ঠিক আছে? এমসিকিউ বেশি কিছু পড়তে হবে না। আচ্ছা ম্যাম। ওকে, আচ্ছা, তো বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশনের আন্ডারে তোদের যে টপিকগুলো পড়তে হবে, নাম্বার 1 হচ্ছে ইন্ট্রোডাকশন, মানে ডেফিনেশন, লেভেল অফ বায়োডাইভার্সিটি, biogeographical classification in India, value of diversity, biodiversity at global, national and local level, কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি। ঠিক আছে? তো এই কতগুলো জিনিসই আমি এই 3 দিনের মধ্যে কভার আপ করবো। আচ্ছা, তো ফার্স্ট যদি আমি আসি, হোয়াট ইজ বায়োডাইভার্সিটি? সো বায়ো মিনস লাইফ অ্যান্ড ডাইভার্সিটি মিনস ভ্যারাইটি। বায়োডাইভার্সিটি means life variety, okay? So hence biodiversity refers wide variety of life on the earth. মানে বায়ো মিনস আমরা যেহেতু বলছি লাইফ, আর ডাইভার্সিটি মিনস ভ্যারাইটি, মানে আর্থের মধ্যে যত রকমের অর্গানিজম থাকে তাদের ভ্যারাইটি থাকে, এবং যাদের মধ্যে লাইফ আছে, কোনো আমি তোর যাদের মধ্যে লাইফ নেই এরকম কোনো অবজেক্টকে ধরবো না, যাদের মধ্যে লাইফ আছে এবং তারা কত রকমের হয়, তাদের কি কি ভ্যারাইটি আছে, তো এই সবকটাকে নিয়ে আমরা বলি বায়ো ডাইভার্সিটি। ঠিক আছে? ডাইভার্সিটি মিনস অনেক রকমের যদি প্রাণী হয়, অর্গানিজম হয়, সেটা। এই ক্লাসে এতবার ঢুকলে এটাই সমস্যা, এর জন্যই আমি বলেছিলাম ক্লাসে তাড়াতাড়ি ঢুকবি। আচ্ছা, তো সেকেন্ড পয়েন্ট বলছে ডাইভার্সিফিকেশন ইন দ্য স্পিসিস ইজ ইনফ্লুয়েন্সড বাই ভেরিয়াস ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল climate factors resulting in the production of new species. The new species which are unable to adjust with the new environment gradually become extinct. কি বলছে? ডাইভার্সিফিকেশন ইন দ্য স্পিসিস। ডাইভার্সিফিকেশন মানে এই যে আমরা ভ্যারাইটিটা পাচ্ছি একটা এ থেকে, লাইফ থেকে আরেকটা লাইফকে, বা একটা স্পিসিস থেকে আরেকটা স্পিসিসকে যে আমরা আলাদা করছি। স্পিসিস কাদের বলবো? কোনো একটা প্রজাতি, ঠিক আছে? মানে একজন থেকে আরেকজনকে যে আমি আলাদা করছি, এই যে ডাইভার্সিফিকেশনটা, এটা কতগুলো ফ্যাক্টরস দ্বারা ইনফ্লুয়েন্সড হয়। কি কি ফ্যাক্টরস? দেয়ার আর ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ফ্যাক্টরস, ক্লাইমেটিক ফ্যাক্টরস, মানে কোন ক্লাইমেটে সেই অর্গানিজমটা থাকে, স্টে করে, সেই ক্লাইমেটের ওপরও তার কিছু ক্যারেক্টার্স ডেভেলপ করে। মানে ধর আমরা যেরকম প্লেন এরিয়াতে থাকি, তো আমাদের মধ্যে কিছু ক্যারেক্টার্স থাকে। যারা ধর হিলি রিজিয়নে থাকে, তো তাদের মধ্যে ওই হিলি রিজিয়নে থাকার জন্য কিছু অ্যাডাপ্টেশনস থাকে, কিছু ক্যারেক্টার্স থাকে যেগুলো আমাদের থেকে আলাদা হয়। তো এরকম করে তো এরকম করে কিছু ক্লাইমেটিক ফ্যাক্টরস থাকে যেগুলোর জন্য কিন্তু এই ডাইভার্সিফিকেশনস গুলো হতে থাকে। So resulting in the production of new species, the new species which are unable to adjust with the new environment gradually become extinct. তো এইভাবে যে ডাইভার্সিফিকেশনস গুলো হয়, যার জন্য অ্যাডাপ্টেশনস গুলো হয়, তো এই অ্যাডাপ্টেশনস গুলো নিয়ে একটা নতুন স্পিসিস তৈরি হয়, নতুন প্রজাতি তৈরি হয়। এবার যারা এই এই ক্যারেক্টার গুলো বা এই অ্যাডাপ্টেশনস গুলো নিতে পারে না, বা এই অ্যাডাপ্টেশনের সাথে ক্যাপেবল হতে পারে না, এরা, তারা কি করে? আস্তে আস্তে এক্সটিংক্ট করে যায়, মানে আস্তে আস্তে ওরা অদৃশ্য হয়ে যায়, মানে আর থাকে না এতে। ঠিক আছে? তো ডেফিনেশন কি বলবো? বায়োডাইভার্সিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ভ্যারাইটি অ্যান্ড ভ্যারিয়েবিলিটি অ্যামং অল গ্রুপ অফ লিভিং অর্গানিজম অ্যান্ড দ্য ইকোসিস্টেম ইন উইচ দে লিভ। তাহলে আবার এটাই বলছে যে সব ভ্যারাইটি এবং ভ্যারিয়েবিলিটি অ্যামং অল গ্রুপ অফ লিভিং অর্গানিজমস, মানে একটা লিভিং অর্গানিজমস এর মধ্যে যত রকমের ভ্যারাইটি থাকে। ধর যদি আমি একটা প্লান্টের কথা বলি, ঠিক আছে, ধর হিবিস্কাস মানে জবার যদি বলি, তো আমি জবার ক্ষেত্রে অনেকগুলো কালারের জবা পাই, লাল পাই, হলুদ পাই, সাদা পাই, পিঙ্ক কালারের পাই, তো অনেক ভ্যারাইটি থাকে। তো একটা স্পিসিস যেটা হচ্ছে হিবিস্কাস বা জবা, তার অনেকগুলো করে ভ্যারাইটি থাকে। তো এইটাকেই বলছে কোনো লিভিং অর্গানিজমের মধ্যে অনেকগুলো ভ্যারাইটি থাকলে সে, এবং তার ইকোসিস্টেমটা, মানে সে যে তোর জায়গাটাতে সে আছে,
সেই জায়গাটার যে ইকোসিস্টেম মানে ওর সাথে যে এয়ার, ওয়াটার, সয়েল এবং আদার মাইক্রো অর্গানিজম যারা সবাই ওর সাথে সারাউন্ডেড, যারা সবাই যুক্ত আছে, সবাইকে একসাথে নিয়ে আমরা কি বলবো, বায়োডাইভার্সিটি। ঠিক আছে? আচ্ছা, সিগনিফিকেন্স কি, মানে কেন আমরা বায়োডাইভার্সিটি পড়ি বা বায়োডাইভার্সিটি দরকারটা কি? সো বায়োডাইভার্সিটি প্রোটেক্টস দ্য ফ্রেশ এয়ার, ক্লিন ওয়াটার অ্যান্ড প্রোডাক্টিভ ল্যান্ড. It is also important for forestry, fisheries, and agriculture, which depend on rich water, variety of various biological resources available in nature. তো ফিশারি, ফরেস্ট্রি, এগ্রিকালচার, এগুলোর জন্য যে বায়োলজিক্যাল রিসোর্সেস গুলো দরকার সেগুলো সব নেচারে থাকে, এবং সেটার ইউটিলাইজেশনটা কিভাবে করতে হবে, মানে সেটাকে আমরা কি করে ব্যবহার করব, সেইগুলো আমার বায়োডাইভার্সিটি আন্ডারে পড়ে। Loss of biodiversity has serious economic and social cost for any country. মানে যদি বায়োডাইভার্সিটি নষ্ট হয়, বায়োডাইভার্সিটি ক্ষতি হয়, তাহলে সেটা কোনো একটা কান্ট্রির, মানে যে কান্ট্রির বায়োডাইভার্সিটি লস হচ্ছে, নষ্ট হচ্ছে, সেই কান্ট্রির ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কস্ট দুটোই কিন্তু হ্যাম্পার করে। ইকোনমিক কেন হ্যাম্পার করে, এই ডিটেলগুলো আমরা আরো ডিটেলে পরে আসবো। তো জাস্ট একটা আইডিয়া নেই ইকোনমিক কেন। কোনো ধর ফরেস্ট আছে, তো কোনো ফরেস্ট থেকে ফরেস্ট যে প্রোডাক্টগুলো পায়, ধর উড পেতে পারি আমরা, ফ্রুট, ভেজিটেবলস, ফ্লাওয়ার, এগুলো কি হয় বাইরে ট্রান্সপোর্ট হয়, বা সেখানকার সেই কান্ট্রি বা সেই এলাকার যে মানুষরা থাকে সেগুলো তারা কি করে বাই প্রফেশন সেগুলোকে ইউজ করে, বা নিজেদের খাওয়ার জন্য বলতে পারিস, কিছুর জন্য ইউজ করতে পারে। তো সেটা কি করে সেই কান্ট্রিটাকে ইকোনমিক্যালি অনেকটা ডেভেলপ করে, বা সেই কান্ট্রিটা সেই ফরেস্টটার উপরে ইকোনমিক্যালি অনেকটা ডিপেন্ডেন্ট থাকে। এবার সাপোজ সেই ফরেস্টটা নষ্ট হয়ে গেল, বা ফরেস্টটাকে তুই পুরো কেটে উড়িয়ে দিলি, তাহলে কি হলো, তাহলে যে মানুষগুলো বা যে ইকোনমিক সাইডটা ওই ফরেস্ট্রির উপরে ডিপেন্ডেন্ট ছিল সেটা পুরো নষ্ট হয়ে গেল। তো এইভাবে যদি কোনো জায়গার বায়োডাইভার্সিটি লস হয়, সেটা কি করে সেই জায়গার ইকোনমি প্লাস সোশ্যাল কস্টটাকেও অনেকটা ভাবে হ্যাম্পার করে। ঠিক আছে? নেক্সট পয়েন্ট বলছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হিউম্যান লাইফ, উই ডিপেন্ড অন প্লান্ট, মাইক্রো অর্গানিজম, আর্থ, অ্যানিমাল ফর আওয়ার ফুড, মেডিসিন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। আমরা যা খাই, যা পরি, বা যা জামা কাপড় পরি বল, যা খাই বল, যা মেডিসিন ইউজ করি, সবই কিন্তু অ্যাকচুয়ালি এই মাইক্রো অর্গানিজম বল বা এই প্লান্ট বল, এই লিভিং অর্গানিজমগুলো থেকেই আসে। তো কোনোভাবে যদি আমরা অন্যদেরকে হ্যাম্পার করি, নষ্ট করি, তাহলে কিন্তু আমাদের টোটাল যে বায়োডাইভার্সিটিটা সেটা নষ্ট হয়ে যাবে। সেটা নষ্ট হলে আমাদেরই কিন্তু উল্টে ক্ষতি হবে। ঠিক আছে? আচ্ছা, তো লেভেল অফ বায়োডাইভার্সিটি, মানে এই যে বায়োডাইভার্সিটি একটা বড় কথা, এটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, মানে তিনটে লেভেলে ভাগ করতে পারি। কি কি? একদম যেটা স্টার্টিং লেভেল, সেটা হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি, দেন স্পিসিস ডাইভার্সিটি, দেন কমিউনিটি or ইকোসিস্টেম ডাইভার্সিটি। জেনেটিক ডাইভার্সিটি কাকে বলবো, দেখ নিচে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, একটা পিরামিড ত্রিভুজের মতো দেওয়া আছে। তো কি বলা হচ্ছে, ট্রায়াঙ্গেলের শেপে একদম বেসটা, যেটা দিয়ে একদম নিচটা তৈরি হচ্ছে, মানে ফান্ডামেন্টাল বেসটা যেটা আমার, মানে কোনো একটা ধর আমার সারাউন্ডিং যে এলাকাটা আছে সেটার ফান্ডামেন্টাল বেস, যেটার উপরে বেস করে সব অর্গানিজম গুলো তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আমার জিন। জিন মানে কি, যেটার মধ্যে মধ্যে জেনেটিক মেটেরিয়াল থাকে, মানে ডিএনএ থাকে, আরএনএ থাকে, এগুলো থাকে, যেটা দিয়ে একটা লিভিং অর্গানিজম তৈরি হয়। এবার সেটা বল প্লান্ট বল, অ্যানিমাল বল, যাই বলিস না কেন, সবার অল লিভিং অর্গানিজম কনসিস্ট অফ জিন, মানে সবারই ফান্ডামেন্টাল যেটা বেস থাকে সেটা হচ্ছে জিন। তো জিনের একটা ডাইভার্সিটি দেখা যায়, মানে দেখ স্পিসিস টু স্পিসিস ভ্যারি করে কি করে, একটা স্পিসিস থেকে আরেকটা স্পিসিস, তার মানে তাদের মধ্যে যে জিনগুলো থাকে, তাদের যে কম্বিনেশন থাকে, সেই কম্বিনেশন গুলো ভ্যারি করতে থাকে, মানে আলাদা হতে থাকে, যার জন্য একটা স্পিসিস আরেকটা স্পিসিস থেকে আলাদা হয়। তো সেটাকে আমরা বলি জেনেটিক ডাইভার্সিটি। এবার জেনেটিক ডাইভার্সিটির ওপর ডিপেন্ড করে তৈরি হয় স্পিসিস বললাম, কারণ জিন দিয়ে তৈরি হয় একটা স্পিসিস। তাহলে দেন আসে স্পিসিস ডাইভার্সিটি, মানে কত রকমের স্পিসিস আমরা পাই, প্লান্ট, অ্যানিমাল, তাদেরও ভাগ, সেগুলো।
এইবার কোনো একটা লোকালিটি যদি ধরিস, তাহলে সেই লোকালিটির সমস্ত স্পিসিস নিয়ে তৈরি হয় একটা কমিউনিটি অর ইকোসিস্টেম। ঠিক আছে, মানে ধর যতজন একটা এলাকার মধ্যে, একটা এরিয়ার মধ্যে যতজন স্পিসিস থাকে, সেখানে প্লান্ট স্পিসিস হতে পারে, অ্যানিমাল স্পিসিস হতে পারে, মাইক্রো অর্গানিজম হতে পারে, যতজন থাকে সবাইকে নিয়ে একটা কমিউনিটি অর ইকোসিস্টেম তৈরি হতে পারে। এবং তার যে ডাইভার্সিটি, মানে সেখানে যে ভ্যারাইটি দেখা যায়, সেটাকে বলা হয় কমিউনিটি অর ইকোসিস্টেম ডাইভার্সিটি। ঠিক আছে, মানে এই তিনটে বেসিক লেভেলে আমরা বায়োডাইভার্সিটি মানে হোল বায়োডাইভার্সিটিটাকে কি করতে পারি, ডিফারেন্সিয়েট করতে পারি। দেন ইন ডিটেল যদি আমি আসি জেনেটিক ডাইভার্সিটি, তো হোয়াট ইজ জেনেটিক ডাইভার্সিটি? এখানে আমি যে পিকচারটা দিয়েছি দেখ, ডায়াগ্রামটা, সেটা একটা ডিএনএ ডায়াগ্রাম। জিন, জিন মানে ডিএনএ, তো সেই ডিএনএ ডায়াগ্রাম এটা কি বলছে, উইদিন ইন্ডিভিজুয়াল স্পিসিস, so within individual species, there are number of varieties which are slightly different from one another. These differences are due to the difference in the combination of gene. যেটা বললাম, জিনের মধ্যে কম্বিনেশনস থাকে, ঠিক আছে, মানে সেই কম্বিনেশন গুলো যদি চেঞ্জ হতে থাকে, তাহলে আমাদের ক্যারেক্টারসও চেঞ্জ হতে থাকে, এবং এই ক্যারেক্টার চেঞ্জ হওয়ার ফলে কি হয়, ভ্যারাইটি গুলো চেঞ্জ হতে থাকে, মানে একজন আরেকজনের থেকে ডিফারেন্ট হয়। তো এইভাবে যদি বেশি ভ্যারাইটি দেখা যায়, তাহলে স্পিসিসও পুরো চেঞ্জ হয়ে অন্যরকম হতে পারে। ঠিক আছে, মানে ধর ধর আমার বডিতে কোনো একটা জিনের জন্য আমাদের বডিতে কি থাকে, সবকটা ক্যারেক্টার সব কি থাকে, রেসপন্সিবল ফর আ পার্টিকুলার জিন, মানে এক একটা জিন এক একটা ক্যারেক্টারের জন্য রেসপন্সিবল থাকে। ধর আমার হেয়ার কালার, ঠিক আছে, আমার হেয়ার কালারের জন্য কোনো একটা জিন আছে, যার জন্য আমার হেয়ার কালার ধর ব্ল্যাক। এবার কি হলো, হঠাৎ করে জিনের চেঞ্জেস হলো, ভ্যারিয়েশন হলো, তো আমার হেয়ার কালারের যে জিনটার জন্য আমার হেয়ার কালারটা ব্ল্যাক হতো, সেই জিনটা ভ্যারিয়েশন হওয়ার জন্য সেই জিনটা বদলে গেল, বদলে গিয়ে আমার হেয়ার কালার ধর এখন ব্রাউন হতে থাকলো। তাহলে কি হলো, আমার মধ্যে নতুন একটা অ্যাডাপ্টেশন হলো, আমার মধ্যে কিছু নতুন ভ্যারাইটি দেখা গেল। তো এইটাকে বলা হয় জেনেটিক ডাইভার্সিটি। এবার এরকম স্পিসিস টু স্পিসিস ভ্যারি করে, মানে এখানকার ধর ইন্ডিয়াতে যারা থাকে মানুষজন, পিপল, তাদের সাথে ধর আমেরিকা বল বা কানাডা বল, বাইরে যারা থাকে ফরেনাররা, তাদের মধ্যে দেখবি এটা ভ্যারিয়েশন দেখা যায়। কেন? সবই কিছু হচ্ছে এই ক্লাইমেটিক ফ্যাক্টরের জন্য, জেনেটিক ডাইভার্সিটির জন্য। ঠিক আছে, এই ডাইভার্সিটিটা বা এই ভ্যারাইটিসটা তাদের মধ্যে এইভাবে শো করে। জিনস আর দ্য বেসিক ইউনিট অফ হেরিডিটারি ইনফরমেশন ট্রান্সমিটেড ফ্রম ওয়ান জেনারেশন টু আদার। তো জিন কি করে, আমাদের হেরিডিটারি ফ্যাক্টর হিসাবে কাজ করে, বিকজ আমরা জিন বা ডিএনএ কে অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল বলি, কারণ এরা কি করে, আমাদের জেনেটিক ইনফরমেশনস গুলো ওয়ান জেনারেশন টু নেক্সট জেনারেশন, মানে একটা থেকে আমার নেক্সট জেনারেশনে ক্যারি ফরওয়ার্ড করে। তো মানে আমার কিছু কিছু ক্যারেক্টার আমার নেক্সট জেনারেশনে ক্যারেক্টার এর মধ্যে যাবে। তো এইভাবে জিনই হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল বেসটা, যেটা এই জিনিসগুলোকে কি করে, তোর জিনিসগুলোকে নিয়ে কাজ করে। ঠিক আছে, তো এক্সাম্পল কি, যেমন রাইস ভ্যারাইটি, টিক উড ভ্যারাইটিস এটসেট্রা, মানে যত রকমের যা কিছুর আমরা ভ্যারাইটি দেখতে পাই সেগুলো। আচ্ছা, এখানে কিছু ডায়াগ্রামেটিক্যালি দেয়া হয়েছে। এখানে প্রথম ছবিটা যেটা আমি এক সেকেন্ড, হ্যাঁ, প্রথম ছবিটা যেটা আমি দেখিয়েছি, সেটা এখানে কিছু কর্ন বা ভুট্টা দেখতে পাচ্ছি। দেখ, এক একটা ভুট্টা এক এক রকম দেখতে। আমরা ন্যাচারালি যে ভুট্টাটা খেয়ে থাকি সেটা হচ্ছে এইটা, লাইট ইয়েলো একটু হোয়াইট হোয়াইট থাকে, এই ভুট্টাটা আমরা খাই। বাদ বাকি যেগুলো দেয়, এগুলো সব জেনেটিক ভ্যারাইটির জন্যই হয়। ঠিক আছে, এই ডাইভার্সিটির জন্য, মানে কিছু কিছু মডিফিকেশন হয়, কিছু ডাইভার্সিটি দেখা যায়, তার জন্য এরকম টাইপের কর্ণ কিন্তু দেখা যায়। হ্যাঁ, একটুখানি মার্কেটে দেখলে, একটুখানি চোখ কান খুলে রাখলে কিন্তু এরকম টাইপের কর্ণ আমরা দেখতে পাই। হলো, এখানে কিছু দেখ পটেটো বা আলুর কিছু ভ্যারাইটি দেখানো হয়েছে, এগুলো সব ডিউ টু দ্য জেনেটিক ডাইভার্সিটি। জেনেটিক ডাইভার্সিটির জন্যই এরকম এক একটা ডিফারেন্ট টাইপ অফ পটেটো বা আলু আমরা কিন্তু পেতে পারি। ঠিক আছে, তো এগুলো সব হচ্ছে জেনেটিক ডাইভার্সিটির রেজাল্ট।
নেক্সট আমরা আছি স্পিসিস ডাইভার্সিটি, মানে ডিপেন্ডিং আপন দ্য জিন অর জেনেটিক ডাইভার্সিটি স্পিসিস ডাইভার্সিটি ফর্ম করে, ঠিক আছে। সো স্পিসিস ডাইভার্সিটি কি? আর ডিসক্রিট গ্রুপ অফ অর্গানিজম of the same kind is known as species. Species diversity is the diversity between different species. একটা স্পিসিস অন্য স্পিসিস থেকে কিভাবে আলাদা করতে পারছি সেটাকে আমরা বলি স্পিসিস ডাইভার্সিটি। এখানে ছবিটাতে দেখ অনেকগুলো আমরা স্পিসিস দেখতে পাচ্ছি, ঠিক আছে, অনেক রকম। এখানে যেমন তোর প্রজাপতি আছে, সেরকম ক্যাটারপিলার আছে, অনেক কিছু আছে, ঠিক আছে। এখানে ফাঙ্গাস আছে, তো অনেক রকম ফ্লাওয়ার আছে, তো বি আছে, অনেক কিছু আছে এখানে। তো এক একটা আরেকটার থেকে আলাদা, একটা স্পিসিস আরেকটা স্পিসিস থেকে আলাদা, এটাকে আমরা বলবো স্পিসিস ডাইভার্সিটি। The sum of variety of all the living organism at the species level is known as species of diversity. Example, plant species বলতে গেলে অ্যাপল, ম্যাঙ্গো, গ্রেপ, রাইস, হুইট, এগুলো সব প্লান্টের স্পিসিস, ডিফারেন্ট ডিফারেন্ট স্পিসিস, এগুলো হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি। অ্যানিমালের মধ্যে বলতে গেলে লায়ন, টাইগার, ডিয়ার, সবাই সবার থেকে আলাদা, কেউ কারোর সাথে কারোর ক্যারেক্টার কারোর সাথে সিমিলার নয়। তো এইগুলো হচ্ছে স্পিসিস ডাইভার্সিটির আন্ডারে পড়ে, ঠিক আছে। নেক্সট এখানে দেখ ছবি দিয়ে দেখানো যে এখানে একটা আমি মেরিন ইকোলজি দেখানো হয়েছে। মেরিন ইকোসিস্টেম বলতে পারিস, মানে জলের তলায়, সমুদ্রে জলের তলায় কত রকমের প্রাণী, কোরাল থাকে, মাছ থাকে, কত কিছু থাকে। তো সেটা হচ্ছে একটা মেরিন ইকোসিস্টেম। এখানে কি কি থাকে? এখানে কিছু ফ্রগেরই তোর স্পিসিস দেখানো হয়েছে, ডিফারেন্ট টাইপ অফ ফ্রগস, ব্যাং কত রকমের হতে পারে, ঠিক আছে। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি জেনেটিক ডাইভার্সিটির জন্যই তৈরি হচ্ছে, কিন্তু স্পিসিস টু স্পিসিস ভ্যারি করছে, মানে এর জন্য নতুন নতুন করে স্পিসিস তৈরি হচ্ছে। তো সেটাই এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট যেটা সেটা হচ্ছে কমিউনিটি অর ইকোসিস্টেম ডাইভার্সিটি। So it is set of biotic component plant, animal and microorganisms interacting with one another and with one a biotic component like soil, air, water, etc. যেটা বললাম, একটা কমিউনিটি মানে শুধুমাত্র সেখানে একটা প্লান্ট যদি থাকে সেই প্লান্ট, বা যদি শুধু অ্যানিমাল থাকে সেই অ্যানিমাল নয়। সেই কমিউনিটি বলতে সেখানে যে যত প্লান্ট আছে, যত অ্যানিমালস আছে, এবার সেই অ্যানিমালসটা একটা ছোট পোকা থেকে শুরু করে একটা হিউম্যান বিং পর্যন্ত হতে পারে। সেখানে যত বার্ডস আছে, সয়েল আছে, ওয়াটার আছে, এয়ার আছে, সব কিছুকে একসাথে নিয়ে আমার কমিউনিটি অর ইকোসিস্টেম তৈরি হয়, ঠিক আছে। মানে সাপোজ তোর বাড়ির এলাকাটা, তুই যেখানটায় থাকিস তার আশেপাশে যত বাড়ি আছে, সেই বাড়িতে যতজন থাকে এবং সেখানে যা যা ইউজ হয়, সেখানকার এয়ার, সেখানকার ওয়াটার, সেখানকার সয়েল, সেখানকার মাইক্রো অর্গানিজম, সেখানে যে বার্ড গুলো আসে, সেগুলো সবাইকে নিয়ে তৈরি হয় সেই ইকোসিস্টেমটা বা সেই কমিউনিটিটা। এবং এই কমিউনিটি, একটা কমিউনিটি আরেকটা কমিউনিটির থেকে যেভাবে ভ্যারিয়েশন দেখায় বা ডাইভার্সিটি দেখায়, সেটাকে আমরা কমিউনিটি অর ইকোসিস্টেম ডাইভার্সিটি বলে থাকি, ঠিক আছে। সো কি বলছে? ইট ইজ সেট অফ বায়োটিক কম্পোনেন্ট, plant, animals and microorganisms interacting with one another and with one abiotic components like soil, air, water, etc. The diversity at the ecological habitual level is known as ecosystem diversity. A large region with different ecosystems can be considered as ecosystem diversity. The ecosystem also show variation with respect to physical parameters like moisture, temperature, altitude, precipitation, etc. এক্সাম্পল, রিভার ইকোসিস্টেম, মানে ইকোসিস্টেম ভ্যারি করে। ধর রিভারের একটা ইকোসিস্টেম আলাদা, মানে সেখানকার টেম্পারেচার বল, সেখানকার ক্লাইমেট বল, সেখানকার অর্গানিজমস বল আলাদা। এবার আমি যদি এটা ফরেস্ট ধরি, তাহলে সেখানটা নিশ্চয়ই রিভারের মতো সেম হবে না। রিভারে যদি মাছ থাকতে পারে, তাহলে ফরেস্টে নিশ্চয়ই মাছ থাকবে না, অন্য অ্যানিমালস থাকবে, যে অ্যানিমাল গুলো আবার রিভারে থাকতে পারবে না। তো এইভাবে কি করে, ফরেস্টে একটা আলাদা ইকোসিস্টেম থাকে, রিভারের আলাদা ইকোসিস্টেম, মাউন্টেন যদি ধরি সেখানকার আলাদা ইকোসিস্টেম, গ্রাসল্যান্ড যদি ধরি সেখানকার আলাদা ইকোসিস্টেম, টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম, এরকম করে ইকোসিস্টেম ভ্যারি করে সেইখানকার ময়েশ্চার কিরকম, সেখানকার ফিজিক্যাল প্যারামিটার্স কিরকম,
টেম্পারেচার, তার মধ্যে অল্টিটিউড, তার মধ্যে প্রেসিপিটেশন, এই সব কিছু নিয়ে আমার ইকোসিস্টেম তৈরি হয়। এবং একটা ইকোসিস্টেম আরেকটা ইকোসিস্টেম থেকে যেভাবে আলাদা হয়, যেমন রিভার এবং ফরেস্ট দুটো যে আলাদা, দুটো যে ভ্যারিয়েশনস, এটাকে বলা হয় ডাইভার্সিটি, কমিউনিটি অর ইকোসিস্টেম ডাইভার্সিটি। আচ্ছা, কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে একবার বলবি, আমি আবার ওই পয়েন্টটা রিপিট করবো, ঠিক আছে? কারণ আমি তো তোদের দেখতে পাচ্ছি না, দেন বুঝতেও পারছি না যে আদৌ বুঝতে পারছিস কি বুঝতে পারছিস না। হতেই পারে কেউ বুঝতে পারছিস, কেউ বুঝতে পারছিস না। তো যে পয়েন্টটা বুঝতে পারছিস না আমাকে বলবি, আমি আরেকবার রিপিট করবো। আচ্ছা, পরে আসছি বায়োজিওগ্রাফিক্যাল ক্লাসিফিকেশন অফ ইন্ডিয়া। মানে এই অন দ্য বেসিস অফ বায়োডাইভার্সিটি, মানে এই অন বায়োডাইভার্সিটি, এই ভ্যারিয়েশনের উপর ডিপেন্ড করে আমরা ইন্ডিয়াকে কতগুলো ভাগে, কতগুলো জোনে কি করি, ভাগ করি। মানে কোথায় কিরকম মোটামুটি তোর ফিজিক্যাল প্যারামিটার্স গুলো মোটামুটি সিমিলার থাকে তাদের একটা গ্রুপে, এরকম করে আলাদা আলাদা করে ভাগ করি। এইভাবে ভাগ করতে করতে আমরা ইন্ডিয়াকে টোটাল 10টা জোনে ভাগ করতে পারি, ঠিক আছে? সো কি, biogeographic classification of India is a division of India according to biogeographic characteristics. Biogeography is the study of the distribution of species, মানে বায়োজিওগ্রাফির উপর ডিপেন্ড করে আমরা এই ক্লাসিফিকেশন গুলো করতে থাকি। এবার এই বায়োজিওগ্রাফির মধ্যে আমরা কি কি ধরবো, কি কি ধরবো, সেখানকার স্পিসিস ধরবো, মানে সেখানে কি কি লিভিং অর্গানিজমস থাকে সেটা, সেখানকার ইকোসিস্টেম ধরবো, ইকোসিস্টেমের মধ্যে আমার সব চলে আসবে সেটা, অ্যান্ড ইন জিওগ্রাফি স্পেস অ্যান্ড থ্রু জিওলজিক্যাল টাইম, কোন টাইমে তুই এটাকে কাউন্ট করছিস, মেজার করছিস, সেটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। India is the 7th largest country in the world and Asia's second largest nation with an area of 3,287,263 square kilometer, ঠিক আছে, 32,87,000, encompassing a varied landscape rich in natural resources। মানে ইন্ডিয়া হচ্ছে মানে ইন্ডিয়ার মধ্যে প্রচুর ভ্যারাইটি অফ লিভিং অর্গানিজমস দেখা যায়, যার জন্য ইন্ডিয়া ওয়ার্ল্ডের মধ্যে 7 লার্জেস্ট কান্ট্রি এবং ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট নেশন বলতে পারিস আমরা। India is shielded by the world's highest mountain, the Himalaya in the north. তো ইন্ডিয়ার মধ্যে ওয়ার্ল্ডের হাইয়েস্ট মাউন্টেন্সও আছে, যেমন হিমালয়া নর্থের মধ্যে, ঠিক আছে? তো ইন্ডিয়ার মধ্যে এমনও কিছু ভ্যারাইটি আমরা পাই, যখন কনজারভেশন পড়বো তখন দেখবি, যেগুলো এন্ডেঞ্জার্ড বা এন্ডেমিক, মানে যেগুলো শুধুমাত্র আমরা ইন্ডিয়াতেই পাই, আর অন্য কোনো কান্ট্রিতে, অন্য কোনো স্টেটে আমরা পাই না ওয়ার্ল্ডে। তো সেগুলো কিছু পেটেন্ট থাকে যেগুলো শুধুমাত্র ইন্ডিয়াতেই পাওয়া যায়। তো তার জন্য ইন্ডিয়া হচ্ছে একদম বায়োডাইভার্সিটি রিচ কান্ট্রি বলতে পারিস। So India is mega diversity country with different type of climate and topography in different part. So যেটা বলা হচ্ছে যে ক্লাইমেটও ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাইমেট পাই, যেমন আমরা এখানে হিমালয়া পাই একদম হাইয়েস্ট মাউন্টেন, সেরকম এখানে আমরা ডেজার্টও পাই, একদম থর টর এগুলো ডেজার্ট এরিয়াও পাই। আবার সেরকম এখানে আমরা তোর ওয়াটার রিভার সাইডটাও দেখতে পাই। তো অনেক রকমের ভ্যারাইটি থাকে, তার জন্য ইন্ডিয়াকে মেগা ডাইভার্সিটি বলা হয়, ঠিক আছে? ভ্যারিয়েশন ডিউ টু দ্য ভ্যারিয়েবিলিটি ইন ফ্লোরা অ্যান্ড ফনা, মানে প্লান্ট এবং অ্যানিমালের মধ্যে ভ্যারিয়েশনের জন্য এই ভ্যারিয়েবিলিটি দেখা যায়। It is important to study and know the distribution, evolution and environmental relationship of plant and animal. মানে কোথায় কোন জোনে কিরকম ফ্লোরা এবং ফনা, মানে প্লান্ট অ্যান্ড অ্যানিমাল থাকবে, তাদের ডিস্ট্রিবিউশন কিরকম হবে, মানে কিভাবে সেটা ডিস্ট্রিবিউটেড হবে বিভিন্ন জায়গায়, সে তার বেসিসে তাদের ইভলিউশন কি হবে। ইভলিউশন মিনস নতুন ক্যারেক্টার অ্যাডাপ্ট করলে তাদের যে ভ্যারিয়েশন দেখা যায় সেটাকে আমরা ইভলিউশন বলি। এবং এনভায়রনমেন্টাল রিলেশনশিপ, মানে এনভায়রনমেন্টের সাথে, প্লান্টের সাথে অ্যানিমালের যে রিলেশনশিপ, সেটাও কিন্তু কি করে, study করা যায়। To know about the relationship of flora and fauna, biogeographers classified India into 10 biogeographic zone. যেটা বললাম, ইন্ডিয়াকে আমরা 10টা বায়োজিওগ্রাফিক জোনে কি করতে পারি, ডিভাইড করতে পারি, ঠিক আছে?
ইচ জোন হ্যাজ ইটস ওন ক্লাইমেট, সয়েল অ্যান্ড বায়োডাইভার্সিটি। প্রত্যেকটা জোনে ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাইমেট থাকে, সয়েল থাকে অ্যান্ড বায়োডাইভার্সিটি থাকে। ঠিক আছে, প্রত্যেকটা জোনের থেকে আলাদা হয়। এক সেকেন্ড। আচ্ছা, ঠিক আছে, কিছু তোদের থেকে কোনো সাউন্ড পাচ্ছি না, তাই আমি ভাবলাম যে হঠাৎ করে তোরা ডিসকানেক্ট হয়ে গেল কিনা লাইনটা। আচ্ছা, সো পার্টগুলো কি কি দেখ, দ্য সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়া, যদি আমরা একদম সাউথ থেকে ধরি তাহলে কি আসে, দ্য সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়া takes the shape of peninsula and divide the Indian Ocean into the Bay of Bengal to the southeast and the Arabian Sea to the southwest. এগুলো জাস্ট একবার করে পড়ে রাখবি, এগুলো থেকে অত কোয়েশ্চেন্স আসে না, জাস্ট একটু একটু দেখে রাখবি। ঠিক আছে, the southern tip of Kanyakumari is washed by the Indian Ocean. The Andaman and Nicobar Island in the Bay of Bengal and the Lakshadweep group of islands in the Arabian Sea are also a part of India. India has a great diversity of natural ecosystems. যেহেতু বিভিন্ন জায়গা দেখা যায়, জোন দেখা যায়, তার জন্য তাদের মধ্যে ডাইভার্সিটিও দেখা যায়। From the cold and high Himalayan ranges to the sea coast, যেটা আমি বলছিলাম, from the wet north eastern green forest to the dry northwestern arid desert, different type of forest, wetland, island and the ocean. India consists of fertile river plain and high plateau and several major rivers including Ganges, Brahmaputra and Indus. The climate of India is determined by the southwest monsoon between June and October, the northeast monsoon between October and November, and dry wind from the north between December and February. From March to May, the climate is dry and hot. বিভিন্ন ক্লাইমেটিক ভ্যারিয়েশন ডিফারেন্সের জন্য কিন্তু এই ডিফারেন্সগুলো দেখা যায়। ঠিক আছে, তো এই হলো আমার 10টা মেজর জোন। কি কি? একটা হচ্ছে ট্রান্স হিমালয়ান রিজিয়ন, ছবিটাতে দেখ ডায়াগ্রামে ব্লু কালারের একদম মাথার ওপরে যেটা 1 নম্বর দেয়াল, সেটা হচ্ছে আমার ট্রান্স হিমালয়া, একদম উপরে। তারপরে আসি হিমালয়ান মাউন্টেন নাম্বার 2, ঠিক হিমালয়ান রিজিয়নের নিচের দিকে হিমালয়ান মাউন্টেন। দেন আসে আমার ডেজার্ট নাম্বার 3, ডেজার্ট পোর্শনটা। দেন আসে আমার সেমি এরিড পোর্শন নাম্বার 4। দেন ওয়েস্টার্ন ঘাট নাম্বার 5-এ, ওয়েস্টার্ন ঘাটটা দেখ একদম নিচের দিকে। আর হচ্ছে ডেকান পেনিনসুলা, যেটা হচ্ছে আমার নাম্বার 6, পেনিনসুলা পোর্শনটা, যেটা হচ্ছে এই নাম্বার 5-এর মাঝখানে, এই পোর্শনটা ব্লু কালারের একটুখানি। আচ্ছা, গ্যাঞ্জেটিক প্লেন নাম্বার 7 হচ্ছে আমার গ্যাঞ্জেটিক প্লেন, মানে এই পোর্শনটা। ঠিক আছে, এই জায়গাটা যেখান থেকে গঙ্গা যাচ্ছে। তারপর হচ্ছে নর্থ ইস্ট পোর্শন বা কোস্ট, যেটা নর্থ ইস্ট কোস্ট যেটাকে আমরা বলি 9, যেটা এই পোর্শনটা 9টা। আর হচ্ছে আমার আইল্যান্ড, যেগুলো হচ্ছে আইল্যান্ড গুলো, যেগুলো হচ্ছে নাম্বার 10 হচ্ছে আমার আইল্যান্ড, একদম মানে আন্দামান নিকোবর বল, এগুলো হচ্ছে আমার একদম আইল্যান্ডের মধ্যে পড়ছে। ঠিক আছে, এই হচ্ছে ম্যাপের মধ্যে 10টা। ওই তোদের ম্যাপ তো দরকার নেই পরীক্ষায়, যেহেতু তোদের এমসিকিউ টাইপ, তোদের এই 10টা জোন মাথায় রাখতে হবে যে এই 10টা জোন কি কি এবং সেটা কোন জায়গায় পড়ছে। এটা ট্রান্স হিমালয়ের মধ্যে আমার কি কি পড়ছে, লাদাখ মাউন্টেন, টিবেটিয়ান প্লেটু, হিমালয় নর্থ ওয়েস্ট ইস্ট, নর্থ ওয়েস্ট ওয়েস্ট সেন্ট্রাল ইস্ট হিমালয়, ডেজার্ট থর কাচ, সেমি এরিড পাঞ্জাব প্লেন, গুজরাট রাজপুতানা, ওয়েস্টার্ন ঘাট মালাবার প্লেন, ওয়েস্টার্ন ঘাট, ডেকান পেনিনসুলা, সেন্ট্রাল হাইল্যান্ড, কোটা নাগপুর, সেন্ট্রাল প্লেটু, ডেকান সাউথ, গ্যাঞ্জেটিক প্লেন, আপার অ্যান্ড লোয়ার গ্যাঞ্জেটিক প্লেন, কোস্ট, ওয়েস্ট অ্যান্ড ইস্ট কোস্ট লাক্ষাদ্বীপ, নর্থ ইস্ট ব্রহ্মপুত্র ভ্যালি, নর্থ ইস্ট হিল, আইল্যান্ডের মধ্যে আন্দামান অ্যান্ড নিকোবর। ঠিক আছে, এই জায়গাটা পড়তে হবে, এই জায়গাটা থেকে কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, এখানে দেখানো হয়েছে এই ডায়াগ্রামটাতে যে এই যে 10টা আমরা জোন পড়লাম, এই 10টা জোনের মধ্যে স্পিসিসের কিরকম ভ্যারাইটি থাকে, মানে এই ক্লাইমেটের জন্য বা এই তোর বলতে পারিস টোপোগ্রাফির জন্য এইখানে যা যা অ্যানিমালের ভ্যারাইটি থাকে সেগুলো এখানে জাস্ট একটা বাই পিকচার দেখানো হয়েছে, জাস্ট একটু দেখে রাখবি, ব্যাস, এগুলো অতটা কিছু লাগবে না। আচ্ছা, এবার ডিটেলে আসি। ঠিক আছে,
তো প্রথম আসছি ট্রান্স হিমালয়ান রিজিয়ন, প্রথম জোনটা কি বলছে, দ্য হিমালয়ান রেঞ্জেস immediately north of the great Himalayan range are called the trans Himalayan। ছবিতে দেখ যে এটাকে আমরা ট্রান্স হিমালয়ান বলি, একদম নর্থে, ঠিক আছে, যেখান থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে আমার ট্রান্স হিমালয়ান রিজিয়ন। The Trans-Himalayan region with its sparse vegetation has the richest wild sheep and goat community in the world। এখানে sheep and goat আমরা mainly পাই। The snow leopard is found here as is the migratory black-necked cranes। মানে এরা মাইগ্রেটারি কেন, এরা অন্য জায়গা থেকে মাইগ্রেশন করে এখানে এসেছে, তার জন্য একে মাইগ্রেটারি বলা হয়, ঠিক আছে। নাম্বার 2 হিমালয়া, এখানে ডায়াগ্রামে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি, the Himalayas consist of the youngest and loftiest mountain chains in the world। এখনো পর্যন্ত বলা হয় হিমালয় তৈরি হচ্ছে, একটু এখনো আস্তে আস্তে তৈরি হতে থাকছে, মানে এই প্রসেসটা কিন্তু থেমে যায়নি। The forests are very dense with extensive growth of grass and evergreen tall tree, oak, chestnut, conifer, ash, pine, deodar are abundant in Himalaya। Abundant মানে প্রচুর পরিমাণে এই প্লান্টগুলো আমরা দেখতে পাই। There is no vegetation above the snow line। বরফের ওখানে কোনো ভেজিটেশন কিন্তু দেখা যায় না। স্নো লাইনের নিচে আমরা যত ভেজিটেশন দেখতে পাই, মানে যেখানটায় বরফ থাকে না। Several animals live in Himalayan ranges। Chief species include monal, wild sheep, mountain goat, ibex, shrew, and tapir। Panda and snow leopard are also found here। সেমি এরিড এরিয়ার মধ্যে কি কি পড়ছে, ছবিতে দেখতে পাচ্ছি সেমি এরিড জায়গাটা, অ্যাডজয়নিং দ্য ডেজার্ট আর দ্য সেমি এরিড এরিয়া, মানে পুরোপুরি ডেজার্টও না, পুরোপুরি হিলি রিজিয়নও না, কিছুই না, মাঝামাঝি একটা জায়গাকে আমরা, মানে যেগুলো একটু রাফ এলাকা হয়, যেখানে রেইনফল অতটা হয় না, সেটাকে আমরা বলবো সেমি এরিড। আর ট্রানজিশনাল জোন বিটুইন ডেজার্ট অ্যান্ড দ্য ডেন্সার ফরেস্ট অফ দ্য ওয়েস্টার্ন ঘাট। ওয়েস্টার্ন ঘাটে মানে ওয়েস্টার্নের দিকে আমরা যেরকম ডেন্স ফরেস্ট মানে ঘন জঙ্গল দেখতে পাই, সেরকম ডেজার্টও দেখতে পাই। তো এই দুটোর মাঝে ট্রানজিশন জোন, মানে এই দুটোর মাঝামাঝি যদি কেউ আসে তো সেটা হচ্ছে সেমি এরিড এরিয়া, ঠিক আছে। তো দ্য ন্যাচারাল ভেজিটেশন ইজ থর্ন ফরেস্ট। এখানে আমরা ন্যাচারালি যেটা তৈরি হয় সেটা হচ্ছে ফরেস্টটা থর্ন, মানে যে প্লান্টগুলো থাকে সেখানে কাঁটা থাকে। This region is characterized by discontinuous vegetation covered with open area of bare soil, soil water deficit throughout the year। এখানে কি থাকে, বেয়ার সয়েল মানে ফাঁকা জমি, দেখ ছবিটাতেই বুঝতে পারবে, ফাঁকা জায়গা যেখানে কোনো ভেজিটেশন সেভাবে দেখা যায় না, কোনো অ্যানিমালসও সেভাবে দেখা যায় না, বেয়ার ল্যান্ড পুরো। এবং সয়েল ওয়াটার ডেফিসিট, এবং সয়েলের মধ্যেও কি থাকে, ওয়াটারের ডেফিসিট থাকে, স্কার্সিটি থাকে, কম থাকে। আ ফিউ স্পিসিস অফ জেরোফাইটিক হার্বস, জেরোফাইটিক মিন্স ক্যাকটাস টাইপ, যেগুলোতে থর্ন থাকে, কাঁটা থাকে, and some ephemeral herbs are found in these semi-arid tract। Asiatic lion, birds, jackals, leopard, eagle, snake, fox, buffalo are found in this region। এই জিনিসগুলো পড়বি যে স্পেসিফিক্যালি কোন জোনে কোন অ্যানিমাল কোন প্লান্ট থাকে, ঠিক আছে, এইগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে। Number 4, Western Ghat। The mountains along the west coast of peninsular India are the Western Ghat, which constitute one of the unique biological regions of the world। The Western Ghats extended from the southern tip of the peninsula northward about 1600 kilometers to the mouth of the river তাপ্তি। তাপ্তি রিভারের ওখানে 1600 কিলোমিটার পর্যন্ত পেনিনসুলা এরা কি করে, তোর এক্সটেন্ডেড থাকে। দ্য মাউন্টেন্স রাইজ টু অ্যাভারেজ অল্টিটিউড বিটুইন 900 and 1500 মিটার অ্যাবভ দ্য সি লেভেল। হ্যাঁ বল ম্যাম, পেনিনসুলা মিন্স? পেনিনসুলা মিন্স মানে ওই জায়গাটার শেপটার জন্য ওটাকে পেনিনসুলা বলা হয়, ঠিক আছে, আর কিছুই না। আচ্ছা, তো সি থেকে, সি লেভেল থেকে এটার হাইটটা মিনিমাম 900 থেকে 1500 মিটার পর্যন্ত থাকতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার ছবি, ডায়াগ্রামেটিক্যাল যদি আমরা ওয়েস্টার্ন ঘাট দেখি পিকচারে, তাহলে এই রকম আমার দেখতে হয়, ঠিক আছে, ওয়েস্টার্ন ঘাট। Apart from biological diversity, the region boasts of high level of cultural diversity
as many indigenous people inhabit its forest. মানে এখানকার কিছু এমন পিপল থাকে, ইন্ডিজেনাস বলতে মানে এখানে পিপল গুলো অন্যদের থেকে একটু আলাদা হয়, এখানে কিছু অন্য মানে ডিফারেন্স থাকে, কিছু ডাইভার্সিটি থাকে, এখানে কালচারটা আলাদা হয়, কালচারাল ডাইভার্সিটি দেখা যায়। তো এইরকম একটু আলাদা হয় এই জোনটা। দ্য ওয়েস্টার্ন ঘাট আর অ্যামং দ্য 25 ডাইভার্সিটি হটস্পট রিকগনাইজড গ্লোবালি। তো ওয়ার্ল্ডের মধ্যে কিছু হটস্পট আছে। হটস্পট মিনস হচ্ছে এমন কোনো এলাকা যেখানে এমন কোনো স্পিসিস পাওয়া যায়, সেটা প্লান্ট স্পিসিস হতে পারে, অ্যানিমাল স্পিসিস হতে পারে, যেটা ওয়ার্ল্ডের আর কোথাও পাওয়া যায় না, শুধুমাত্র ওই জায়গাটাতে পার্টিকুলার পাওয়া যায়, তো সেটাকে হটস্পট বলা হয়। তো ওয়েস্টার্ন ঘাট ইজ ওয়ান অফ দ্য হটস্পট অফ আউট অফ 25 গ্লোবাল হটস্পট এরিয়া। ঠিক আছে, 25 গ্লোবাল হটস্পটের মধ্যে মানে ওয়ার্ল্ডের 25টা হটস্পটের মধ্যে ওয়েস্টার্ন ঘাট ইজ ওয়ান অফ দেম। These hills are known for their high level of endemism expressed at both higher and lower taxonomic level. এখানে যেমন একদম ছোট মাইক্রো অর্গানিজম থেকে আমরা একদম হাই অ্যাডভান্সড অর্গানিজম পর্যন্ত দেখতে পাই। Most of the Western Ghat endemic plants are associated with evergreen forest, যেটা বললাম। endemic means ওইটাই যেটা ওইখানেই পাওয়া যায় এবং যেটার সংখ্যা ধর প্রচন্ড কমে আসছে, ইন ফিউচার যেটাকে আমরা আর পাবো না, সেটাকে আমরা এন্ডেমিক বলবো। এবং সেটাও যেরকম পাওয়া যায় তার সাথে কিছু এভারগ্রিন ফরেস্টও পাই। এভারগ্রিন মিন্স যেখানে সারা বছর লিফ থাকে, যে প্লান্টে লিফ কখনো ঝরে যায় না। Rice cultivation in the fertile valley proceeded garden of early commercial crop like areca nut and pepper. তো এখানে আমরা রাইস যেমন কাল্টিভেট হয় সেরকম পেপার চাষ হয়, নাট চাষ হয় এরকম। The Western Ghat are well known for harboring 14 endemic species of Caecilians, legless amphibians out of 15 recorded from the region so far. Northwest desert region. The region consists of part of Rajasthan, Kutch, Delhi, and part of Gujarat. Picture that the climate is characterized by very hot and dry summer, যেটা আমরা ডেজার্টে বলি, অ্যান্ড কোল্ড উইন্টার, যেরকম সামারে যেরকম গরম থাকে উইন্টারে সেরকমই ঠান্ডা থাকে। রেনফল ইজ লেস দ্যান 70 সেন্টিমিটার, মানে 70 সেন্টিমিটারেরও কম রেনফল এখানে দেখা যায়। The plant are mostly xerophyte. Babul, kikar, wild palm grow in area of moderate rainfall. Indian bustard, a highly endangered bird, is found here. Camels, wild ashes, foxes, snakes are found in the hot and arid desert. ঠিক আছে? Deccan Plateau. Deccan Plateau মধ্যে beyond the Ghat is Deccan Plateau, a semi-arid region lying in the rain shadow of the Western Ghat. Western Ghat একদম শেষ হয়ে যাবার পরে তো শুরু হয় হচ্ছে Deccan Plateau. This is the largest unit of the Peninsular Plateau of India. The highland of the plateau are covered with different type of forest which provide a large variety of forest product. এখানে প্রচুর ফরেস্ট প্রোডাক্ট পাওয়া যায়। ফনার মধ্যে অ্যানিমালদের মধ্যে আমরা টাইগার পাই, স্লথ বিয়ার পাই, ওয়াইল্ড বোর পাই, সাম্বার পাই, চিতাল পাই, এইগুলো এলিফ্যান্ট, বাফেলো, এগুলো ভীষণ এখানে দেখা যায়। ঠিক আছে, Gangetic Plain. In the north is the Gangetic Plain extended up to the Himalayan foothills. This is the largest unit of the Great Plain of India. তো Gangetic Plain যেহেতু তোর গঙ্গাটা অনেকটা পর্যন্ত এক্সটেন্ড করা আছে, তোর জন্য গঙ্গার সাইডে যে জায়গাটা প্লেন এরিয়াটা আছে সেটা পুরোটাই গ্যাঞ্জেটিক প্লেনের আন্ডারে পড়ছে। সো মেনলি সেটা হচ্ছে হিমালয়ান ফুট হিলস, মানে একদম হিমালয়ের পাদদেশ, নিচটা, নিচ পোর্শনটা যদি বলি। দ্য গ্রেট প্লেন্স কভার অ্যাবাউট 72.4 mega hectare area with the Ganga and the Brahmaputra forming the main drainage access in the major portion. The physiographic scenery varies greatly from arid and semi-arid landscape of the Rajasthan plain to the humid and humid landscape of the Delta and Assam Valley in the east. The plain support some of the highest population density depending upon purely agro-based economy. Agro means agricultural based economy আমরা এখানে দেখতে পাই, কারণ যেহেতু গঙ্গা ব্রহ্মপুত্র জলটা এরা পায়, তো তার জন্য এখানে কাল্টিভেশনটা খুব ভালো হয়, এগ্রিকালচার খুব ভালোভাবে গ্রো করতে পারে। ইন সাম দিস এরিয়া দ্য ট্রিজ বিলঙ্গিং টু দিস ফরেস্টস আর টিক, শাল, শিশম, মহুয়া,
খাইর এক্সেট্রা। ঠিক আছে। নাম্বার 8, India. Northeast India is one of the richest flora regions in the country. It has several species of orchid, bamboo, fern, and other plants. Here, the wild relatives of cultivated plants such as banana, mango, citrus, and pepper can be found. তো এখানে আমরা প্লান্টের মধ্যে ব্যাম্বু, অর্কিড, ফার্ন এগুলো তো দেখতেই পাই। তাছাড়া ব্যানানা থাকে, ম্যাঙ্গো থাকে, সাইট্রাস থাকে, পিপার থাকে, এগুলো এখানে দেখা যায়। এইখানে দেখ জায়গাটা নর্থ ইস্ট, আর এই অ্যানিমাল গুলো এই যে ওয়ান হর্ন রাইনো এখানে দেখতে পাই আমরা, তো এগুলো দেখতে পাই। ঠিক আছে। আইল্যান্ডস বলতে দ্য টু গ্রুপ অফ আইল্যান্ড আমরা পাই, একটা হচ্ছে আরাবিয়ান সি আইল্যান্ড আর একটা হচ্ছে বে আইল্যান্ড। ঠিক আছে। ডিফার সিগনিফিকেন্টলি ইন অরিজিন অ্যান্ড ফিজিওলজিক্যাল ক্যারেক্টার। দুটো যেহেতু আলাদা থাকে, দুটোর ক্লাইমেট বল, টেম্পারেচার বল, সবই আলাদা থাকে। একটা অ্যারাবিয়ান সি আইল্যান্ডটা আর একটা বে অফ বেঙ্গলের আইল্যান্ড। ঠিক আছে। দ্য অ্যারাবিয়ান সি আইল্যান্ড, লাক্ষাদ্বীপ, মিনিকয় এসেট্রা are the founded remnants of the old land mass and subsequent coral formation. এই যে একদম যে নিচে ছবিগুলো থাকছে সেগুলো হচ্ছে কোরালের ছবি। ঠিক আছে। On the other hand, the Bay Island lay only about 220 কিলোমিটার, মানে বে আইল্যান্ডে এটা কম থাকে অ্যারাবিয়ান সি এর তুলনায়। Away from the nearest point on the mountain, on the main landmass and extended about 590 kilometers with a maximum width of 58 kilometers, the island forest of Lakshadweep in the Bay of Bengal had some of the best preserved evergreen forest of India. Some of the island are fringed with coral reef, মানে কিছু কিছু আইল্যান্ডে আমরা কোরাল রিফ দেখতে পাই। Many of them are covered with thick forest and some are highly dissected, মানে একদম অন্য জায়গা থেকে আলাদা থাকে। ঠিক আছে। কোস্টাল রিজিয়ন নাম্বার 10, India has a coastline extended over 5,500 kilometers. The west coast is narrow except around the Gulf of Canberra and the Gulf of Kutch. In the extreme south, however, it is somewhat wider along the south Shedari. The black waters are the characteristic feature of the coast. এখানে যে ওয়াটারটা থাকে সেটা মেনলি ব্ল্যাক ওয়াটার। Extensive delta of the Mahanadi, Godavari, Krishna and Kaveri are the characteristic features of the east coast. Mangrove vegetation is characteristic of estuarine tract along the coast, of instance at Ratnagiri in Maharashtra. Larger part of the coastal plain are covered by fertile soil on which different crops are grown. যেহেতু এখানে তোর ম্যানগ্রোভ দেখা যায় মেইনলি কোস্ট লাইন এরিয়া, যেহেতু তোর এখানকার সয়েলটা একটু সল্টি হয়, লবণাক্ত হয়, তার জন্য এখানে যে ভেজিটেশনটা দেখা যায় সেটা অন্যান্য সব ভেজিটেশনের থেকে কিন্তু আলাদা হয়। আর এখানে ডেল্টা ফর্ম করে, মানে এখানে তোর এই যে রিভার গুলো বললাম মহানদী, গোদাবরী, কৃষ্ণা, এরা যে রেমনেন্ট গুলো বয়ে আনে, মানে এগুলোর সাথে মানে এই ওয়াটারের সাথে যে জিনিসগুলো ওরা বয়ে আনে সেগুলো জমা হতে হতে একটি ডেল্টা শেপের, হ্যাঁ ত্রিভুজের ট্রায়াঙ্গেলের মতো শেপের একটা তো গ্রাউন্ড তৈরি হয়, যার উপরে এই ম্যানগ্রোভ টা ফর্ম করে। ঠিক আছে। রাইস ইজ দ্য মেন ক্রপ অফ দিস এরিয়া। কোকোনাট ট্রি গ্রো অল অ্যালং দ্য কোস্ট। তো এই পুরো কোস্টাল লাইনে কোকোনাট ট্রি আমরা দেখতে পাই। ঠিক আছে। তো ভ্যালু অফ ডাইভার্সিটি আজকে বলবো না, তো আজকে শুধুমাত্র এইটুকুনি থাক বলতে আমরা আজকে কি কি পড়লাম। আজকে মেনলি আমরা পড়লাম হোয়াট ইজ ডাইভার্সিটি, দেন পড়লাম হচ্ছে সিগনিফিকেন্স অফ বায়োডাইভার্সিটি, লেভেলস অফ বায়োডাইভার্সিটি, তিনটে লেভেল, জেনেটিক, স্পিসিস, কমিউনিটি, ইকোসিস্টেম লেভেল যেটা। আচ্ছা, তারপরে পড়লাম মেইনলি যেটা বায়ো জিওগ্রাফিক্যাল ক্লাসিফিকেশন অফ ইন্ডিয়া, আর তার মধ্যে 10টা জিওগ্রাফিক জোন। হ্যাঁ, আর সেই জিওগ্রাফিক জোনে মেইনলি কি কি অ্যানিমাল এবং প্লান্ট আমরা দেখতে পাই। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে এই জিওগ্রাফিক্যাল জোন থেকে, যে তোর কি কি অ্যানিমাল আমরা দেখতে পাই, কি কি প্লান্ট আমরা দেখতে পাই, তাদের ভ্যারাইটি কি, মানে এখান থেকে যেটা পড়বি সেটা হচ্ছে মেনলি এই পোর্শন গুলো, যে প্লান্ট অ্যানিমাল কি কি ভ্যারাইটি থাকে আর সেগুলো কি কি। ঠিক আছে। তো সেই জিনিসগুলো ভালো করে এই জায়গা থেকে পড়বি। তাছাড়া আর হচ্ছে তোর জেনেটিক ডাইভার্সিটি, ওইখান থেকে কিছু কিছু কোয়েশ্চেন্স আসে, শর্ট কোয়েশ্চেন্স মতো, যে মানে কোয়েশ্চেন্স যেরকম তো শর্টই থাকবে সব এমসিকিউ, যে কি কি লেভেল থাকে,
হোয়াট আর দ্য লেভেলস অফ বায়োডাইভার্সিটি, সেগুলো সম্পর্কে ওইভাবে আসে না, কারণ ওটার বাইরে আর সেরকম কিছু থাকে না। তো মেইনলি তোর সিগনিফিকেন্স গুলো পড়বি, এইগুলো পড়বি, কোস্টলাইন এরিয়া এইগুলো। আর তারপরে আমরা যেগুলো আসবো ভ্যালু ট্যালু, সেখান থেকে প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে? ভ্যারাইটি গুলো থেকে প্রশ্ন আসে, স্পিসিস ডাইভার্সিটি থেকে কিছু প্রশ্ন আসে, জেনেটিকও কিছুটা মাঝে মাঝে দেয়। তো আমি একটা আইডিয়া দিয়ে দেবো, মোটামুটি খুব একটা অসুবিধা আশা করি হবে না। আচ্ছা, আর আজকে ক্লাসে যদি কোনো অসুবিধা হয়, তো নেক্সট ক্লাসে কোন জায়গাটা অসুবিধা হচ্ছে আমাকে আরেকবার বলবি, আমি আরেকবার সেটা সেই জায়গাটা বলে দেবো, ঠিক আছে? আর ক্লাসের প্রথমেই যেটা বললাম যে এই একদম শেষে আমি নেক্সট মানডে এই পুরো পিপিটিটা আমি শেয়ার করে দেবো, ঠিক আছে? আর এমন তো নোট দেওয়ার কোনো দরকার পড়ে না, কারণ হচ্ছে তোদের কিছু লিখতে হবে না, ডেসক্রিপটিভ কিছু আসবে না, যা আসবে এমসিকিউ। তো এমনি পড়লেই সেটা পারবি। তাও আমি বেঙ্গলি ভার্সনটাও দিয়ে দেবো মানডের দিকে, ঠিক আছে? আচ্ছা, কিছু কি বলবি? কেউ একজন মনে হয় বলবি, শিল্পী বল। হ্যাঁ হ্যাঁ ম্যাম, বলছিলাম টেরেস্টেরিয়াল মানে কি? টেরিস্ট্রিয়াল মানে হচ্ছে ল্যান্ডে, মানে টেরিস্ট্রিয়াল জোন যেটা হচ্ছে তোর মানে আমরা যেখানে থাকি সেটা হচ্ছে টেরিস্ট্রিয়াল জোন, ঠিক আছে? ল্যান্ডটা, সেটাকে আমরা টেরিস্ট্রিয়াল জোন বলি। হ্যাঁ আচ্ছা বল। ম্যাম, আর ঠিক আছে। আরেকজন কি বলবি বললি? ম্যাম, বল। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ম্যাম, শুনতে পাচ্ছি। বলছিলাম তো কোয়েশ্চেনটা ইংলিশ Question ইংলিশ ভার্সন বেঙ্গলি ভার্সন দুটো হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোয়েশ্চেন ইংলিশ বেঙ্গলি দুটো ভার্সনেই থাকবে। তোদের সেটা নিয়ে কোনো সমস্যা হবে না, যে কেউ যদি বেঙ্গলি ভার্সনে পরীক্ষা দিস বা ইংলিশ ভার্সনে পরীক্ষা দিস, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ প্রশ্ন দুটো ভার্সনেই করা থাকবে, একই প্রশ্ন থাকবে, শুধু তুই যেটাতে যে ল্যাঙ্গুয়েজটা প্রেফার করিস তার বেসিসে সেটা পড়বি, ঠিক আছে? আর আদারওয়াইজ সবাই তো নিশ্চয়ই দিয়েই দিচ্ছে, Okay. যে যা পড়াচ্ছে বেঙ্গলি ইংলিশ, তো সেটা নিয়ে পড়বি। আর কোনো বই যদি লাইব্রেরি থেকেও, কলেজ লাইব্রেরি থেকেও নিতে পারিস, লাইব্রেরিতে দেখবি অনেক এনভায়রনমেন্টের বই আছে, এমসিকিউ বেসের অনেক বই আছে, সেই বইগুলো একটুখানি ফলো করবি। বা 11-12 তোদের এনভায়রনমেন্ট তো ছিল, সেখানে যে বইটা, সেই বইটাও দেখতে পারিস, অলমোস্ট সিলেবাস একই থাকে। ম্যাম, হ্যাঁ বল। হ্যাঁ বল। 11-12 এনভায়রনমেন্ট ছিল না আমাদের, মানে আচ্ছা, যাদের ছিল, অনেকের ছিল, সরি, তো যাদের ছিল তারা সেই বইটাও দেখতে পারিস। আর তাছাড়া কলেজ লাইব্রেরিতে অনেক বই আছে, তো তোরা লাইব্রেরি কার্ডও পেয়ে গেছিস নিশ্চয়ই, তো কলেজ থেকে লাইব্রেরি থেকে বই নিয়ে এসে পড়বি, তাহলেও হয়ে যাবে এমসিকিউ টাইপের। আর আমি তো আমার পোর্শনটা দিয়ে দেবো, মানে এমনিও নেটেও পেয়েও যাবি সেগুলো, ঠিক আছে? আচ্ছা, আর কারো কিছু? হ্যাঁ বল। ম্যাম বলছি যে আপনি যে বললেন বাংলা ইংলিশ ভার্সন দিয়ে দেবেন, মানে কি এমসিকিউ গুলো দিয়ে দেবেন? এমসিকিউ তো দেবই, তার সাথে আমি এই যে যেটা পড়াচ্ছি সেটাও আমি বেঙ্গলি ভার্সনে দিয়ে দেবো, আচ্ছা ম্যাম। ঠিক আছে? এমসিকিউ আমি দেবো, দুটোই দেবো এমসিকিউ। তবে বেঙ্গলি কোয়েশ্চেন কতটা দিতে পারবো বলতে পারছি না, ইংলিশটা দেওয়ার চান্সেসটাই বেশি। তার কারো যদি বেঙ্গলিতে অসুবিধা হয় ইংলিশটা বুঝতে, তখন আমাকে বলবি, আমি না হলে সেটা তখন করে দেবো। তবে কোয়েশ্চেনটা কি বেঙ্গলি ইংলিশে দেবো সেটা তো শিওরই, বেঙ্গলিতেও দেবো কিনা সেটা আমি একবার মানে দেখতে, মানে আমাকে আবার তাহলে টাইপ করতে হবে বেঙ্গলিটা, এটা হচ্ছে একটা ব্যাপার। তো সেটা আমি, যদি তোদের একান্ত খুব দরকার পড়ে বেঙ্গলিতে প্রশ্ন, তবে আমি দেবো, নাহলে স্টাডি মেটেরিয়াল যেটা নোটটা, বেঙ্গলিতে প্রশ্ন দিলেও ভালো হয়, তাই তো? ঠিক আছে, তাহলে আমার একটু টাইম লাগবে বেঙ্গলিটা টাইপ করে দিতে। তো ইংলিশটা যেমন আমি দিয়ে দিতে পারবো, আমার রেডি আছে, বেঙ্গলিটা দিতে একটু টাইম লাগবে, তো সেই টাইমটা আমাকে দিস, সেটাতে আমি দিয়ে দেবো। আদারওয়াইজ তো নোট তো আমি বেঙ্গলিতে দেবো। আর কারো কিছু প্রশ্ন? আর কিছু প্রশ্ন? গত বছর যে মানে প্রশ্ন এসেছিল ইউনিভার্সিটি থেকে, সেই প্রশ্ন যদি একটা মডেল দিতেন তাহলে আমরা দেখতাম যে কিরকম টাইপের আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি যদি পেয়ে যাই এর মধ্যে, তো আমার নেক্সট দিন তোদের ক্লাস আছে বুধবার দিনকে, এই 10টা থেকে, তো যদি আমি পেয়ে যাই তো বুধবার দিনকে শেয়ার করে দেবো, ওকে ম্যাম, ঠিক আছে। ঠিক আছে? আর সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিস আজকের মধ্যে, আদারওয়াইজ কিন্তু দিতে পারবি না, ঠিক আছে? চল রাখলাম তাহলে, হ্যাঁ? আর যদি কিছু পড়তে সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, নেক্সট দিন ক্লাস আমাকে বলবি, আমি আরেকবার বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ।